আসসালামু আলাইকুম। টেস্টি বাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি রবলক্স থিম কেক ডেকোরেট করেছি। বাচ্চাদের জন্মদিনের জন্য এই থিমটি এখন অনেক জনপ্রিয়। তাহলে চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ফন্ডেন্ট নিয়ে নিচ্ছি। কাজ শুরু করার আগে ফন্ডেন্টের মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এতে ফন্ডেন্ট অনেক বেশি স্মুথ হয়ে যায় আর হাতেও কম লাগে এবং পরে রং মেশানো অনেক সহজ হয়। যখন দেখব আমার এই ডোটি খুব ভালোভাবে স্মুথ হয়ে গিয়েছে এবং হাতের সাথে লেগে আসছে না, তখন বুঝবো আমার এটিকে মথে নেওয়া হয়ে গিয়েছে। মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফন্ডেন্টে অল্প পরিমাণ গ্রিন ফুড কালার অ্যাড করে নিব। আমি সবসময় প্রথমে খুব অল্প কালার দিয়েই শুরু করি, কারণ প্রয়োজনে পরে আরও রং যোগ করা যায়। এখন এটিকে আমি খুব ভালোভাবে মথে নিব। যতক্ষণ পর্যন্ত না ডোটি স্মুথ হচ্ছে, হাতের সাথে লেগে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটিকে মথে নিব। এবং ফন্ডেন্টের ডো বানানোর জন্য আমরা সবসময় চেষ্টা করব এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার জন্য। কর্নফ্লাওয়ার একটু বেশি পরিমাণে ইউজ করলে আমাদের এই ডোটা অনেক বেশি মসৃণ হয় এবং হাতের সাথে লেগে আসে না। আর ফন্ডেন্টের কাজ করার পরও কেকে দীর্ঘ সময় পর্যন্ত এটি রাখা যায়, কোনো সমস্যা হয় না। আমি যেই গ্রিন কালারটা চাচ্ছি সেটা এখনও পর্যন্ত আনতে পারি নাই, এই জন্য আমি আরও কিছু গ্রিন কালার এখানে অ্যাড করে দিচ্ছি। গ্রিন কালার অ্যাড করার পরে আমি আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নিব। এবার খুব ভালোভাবে মথতে মথতে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমন একটি সুন্দর সফট গ্রিন শেড চলে এসেছে। ফন্ডেন্টে কর্নফ্লাওয়ার দিয়ে কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ না করি তাহলে আমরা ফন্ডেন্ট দিয়ে কোনো শেপ তৈরি করতে পারবো না। এটা হাতের সাথেও লেগে আসবে এবং আমরা যার উপরে মথে নিব সেই বোর্ডের সাথেও এটা বারবার লেগে যাবে। আমার পারফেক্ট গ্রিন কালার একদম চলে এসেছে। আমার এই থিমের জন্য যেমন কালার দরকার ঠিক তেমনটাই। রবলক্স থিমের জন্য আমার এই কালারটি একদম পারফেক্ট মনে হয়েছে। এরপর এখন আমি এই ফন্ডেন্টটাকে বেলে নিব। একেবারে গোল করে নয়, বরং একটু লম্বাটে আকার করে বেলছি, কারণ এই অংশ দিয়ে আমরা কেকের চারপাশে ব্রিক ডিজাইন তৈরি করব। আমরা এটিকে গোল গোল করে বেলে নিব না। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমরা এই ফন্ডেন্টটাকে ঠিক এইভাবে সুন্দর করে বেলে নিব। আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি আর ডোটাকে বেলে নিচ্ছি, একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি, ডোটাকে বেলে নিচ্ছি। এতে করে ডো আমাদের হাতের সাথে একদম উঠে আসবে না। এখন আমি এটিকে শেপ দিব। এখন নাইফের সাহায্যে আমরা দুপাশ কেটে নিয়ে একটি সুন্দর রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি। কাটিংয়ের ঠিক আগে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি নাইফে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার রিজন হচ্ছে আমি যেন খুব স্মুথলি আমাদের এই ফন্ডেন্টটাকে কাট করতে পারি এবং খুব সুন্দর একটা শেপ দিতে পারি। যদি আমরা নাইফে সামান্য একটু কর্নফ্লাওয়ার না নেই তা সেক্ষেত্রে আমাদের নাইফের সাথে কিন্তু আমাদের এই ডোটি বারবার লেগে আসবে এবং আমাদের কাটিং করতে অনেক বেশি অসুবিধে হবে। এরপর নাইফ দিয়ে আমি খুব হালকা হাতে কিছু লাইন টেনে নিচ্ছি। এখন কিছু দূরত্ব রেখে হালকা হালকা করে দাগ দিচ্ছি। এখানে খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, শুধু ব্রিকের আকার বোঝানোর জন্য হালকা দাগ দিলেই যথেষ্ট। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা কাজ করতে পারেন, অথবা চাইলে টুথপিক দিয়েও কাজ করতে পারেন। আমি এখানে আপনাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নাইফ দিয়ে কাট করে দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদেরকে টুথপিকের সাহায্যে কাট করে দেখিয়ে দিব। এখানে আমি ব্রিকের উপরে ছোট ছোট লম্বা টেক্সচার তৈরি করে নিচ্ছি। এই ছোট ছোট দাগগুলো ব্রিককে অনেক বেশি রিয়েলিস্টিক লুক দেয়। খুব সহজ একটি স্টেপ হলেও ফাইনাল লুকে এর প্রভাব কিন্তু অনেক বেশি। এভাবে আমি পুরো ফন্ডেন্টটার উপরে কাট করে নিব এবং সব টেক্সচার তৈরি হয়ে গেলে মাঝখান দিয়ে আমি কেটে নিব। এরপর ছোট ছোট ব্রিক্সগুলোকে আমি আলাদা করে নিব যাতে কেকে লাগাতে সুবিধা হয়। কেকের চারপাশে আমি সিঙ্গেল একটা ব্রিকের লাইন দিব, এজন্য আমি এভাবে মাঝখান দিয়ে কাট করে নিচ্ছি। একটা ব্রিকের উপরে আরেকটা ব্রিক বোঝানোর জন্য আমি এখানে ছোট ছোট কিছু কাটিংও করে নিয়েছি এবং বাকি কাটিংগুলো করব যখন আমি কেকের সাইড দিয়ে ব্রিকগুলোকে লাগাতে যাব। সেই সময় আমি শেপ অনুযায়ী বা কেকের সাইজ অনুযায়ী কাটিংগুলো করে নেব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এভাবে করে দেখিয়েছি। আমি আজকে 2 পাউন্ডের কেকের উপরে কাজ করেছি, এজন্য আমার বাড়তি অনেকটা ফন্ডেন্ট লেগেছে। আপনারা যদি 1 পাউন্ডের উপরে কাজ করে থাকেন তাহলে আপনাদের এই ফন্ডেন্টের পরিমাণ আরও কম লাগতে পারে। সেম প্রসেস ফলো করে আমি এখানে সেকেন্ড ফন্ডেন্টটাকেও ডো বানিয়ে সুন্দর করে কাট করে নিচ্ছি এবং ব্রিকের শেপ দিয়ে দিচ্ছি।
আগে যে প্রসেসটা আমরা ফলো করেছিলাম এবারও আমরা সেম একই প্রসেসে ফলো করে এটিকে কাট করে নিব। একটি বিষয় খেয়াল রাখবেন, কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু একদম অনেক বেশি দেয়া যাবে না। অনেক বেশি ব্যবহার করলে ফন্ডেন্টটা শুকিয়ে যেতে পারে এবং ফন্ডেন্টের মাঝে ফাটল ধরে যেতে পারে। এখন আমি একে একে ব্রিকগুলো কেকের চারপাশে লাগিয়ে নেব। সবগুলো একেবারে একই লাইনে না বসিয়ে একটু উপর নিচ করে লাগিয়ে নিব। আমি প্রথমে এই নিচের পার্টটা কমপ্লিট করে নিব এবং এরপরে আমাদের যে রবলক্স লেখাটি আছে সেটি বসিয়ে নিব। রবলক্স লেখাটি বসানোর পরে আমরা যে ব্রিকের ডিজাইনটি করে রেখেছি সেটি একটার উপর আরেকটা বসিয়ে দিব। আমি টপারের এবং ফন্ডেন্টের কাজ করতে একটু বেশি পছন্দ করি, কারণ এক্ষেত্রে যদি কেকের মাঝে কোনো গ্যাপ থেকে থাকে তাহলে সেটি আমাদের টপার দিয়ে বা ফন্ডেন্ট দিয়ে কাভার হয়ে যায় এবং সেক্ষেত্রে কেক একদম স্মুথ করারও অত বেশি টেনশন থাকে না। নর্মাল ডিজাইনে যেরকম টেনশন থাকে যে আমাদেরকে কেকটাকে স্মুথ করতে হবে, উপরে ফিনিশিংটা খুব ভালোভাবে টানতে হবে, সেই বিষয়ে টেনশনটা একটু কম হয়। এখন আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। আমরা যখন ফন্ডেন্ট নিয়ে কাজ করব তখন ফুড কালার একেবারে অনেক বেশি না দিয়ে অল্প অল্প করে দিব। ফন্ডেন্ট ইউজ করার সময় আমরা যে অংশ নিয়ে কাজ করব না সেই অংশটাকে আমরা খুব সুন্দর করে এয়ারটাইট কোনো জিপার ব্যাগে রেখে দিব। ফন্ডেন্টের দাগগুলো অনেক বেশি গভীর করতে যাবেন না। রক্ষা টেক্সচারই সবচেয়ে সুন্দর এবং ন্যাচারাল লুক দিয়ে থাকে। ফন্ডেন্ট ফেলার সময় আমরা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব, কিন্তু অনেক বেশি না। এই ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও বাসায় খুব সহজেই ফন্ডেন্টের কাজ করতে পারবেন এবং কেক নিয়ে কাজ করতে পারবেন। আমরা একটু আগে শেয়ার করেছিলাম যে ফন্ডেন্ট এবং টপার নিয়ে কাজ করলে কেকের ফিনিশিংটা একদম পারফেক্ট না হলেও চলে। তার একটা প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই কেকের ফাইনাল লুক দেখে কেউ বলতে পারবে না যে কেকের মাঝখানে কোথায় কোথায় গ্যাপ ছিল, কারণ আমি সবগুলো গ্যাপ খুব সুন্দর করে ফন্ডেন্ট দিয়ে এবং টপার দিয়ে কাভার করে দিয়েছিলাম। আমি টপারগুলো একবারে না বসিয়ে আগে দেখে নেই কোন জায়গায় টপারগুলো বসালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। তারপরে ফাইনালি আমি টপার এবং ফন্ডেন্টগুলোকে সেট করে নেই। যখন আমাদের এই ফন্ডেন্টের ব্রিক্সগুলোর কাজ ফিনিশ হয়ে যাবে তারপরে আমরা একে একে সবগুলো ক্যারেক্টার টপার এবং নাম্বার টপার বসিয়ে দিব। তারপর পুরো লুকটা ভালোভাবে দেখে নিব। কোথাও যদি ক্রিমের সামান্য গ্যাপ থাকে বা ফিনিশিং একটু কম সুন্দর লাগে তাহলে সেই জায়গাগুলোকে আমরা টপার, ফন্ডেন্ট অথবা হুইপড ক্রিম দিয়ে একটু কাভার করে নিব। এতে কেকটি আরও পরিপাটি এবং আকর্ষণীয় দেখাবে। আপনারা যদি জানতে চান এই কেক টপারগুলো আমি কিভাবে তৈরি করেছি তাহলে তার বিস্তারিত টিউটোরিয়ালের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর চাইলে আমার চ্যানেলের শর্ট সেকশনেও এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারবেন যে আমি বাসায় কিভাবে এই স্টিকারগুলো বা টপারগুলো রেডি করে নিই। নর্মালি আমি A4 পেজের উপরে একটা কালার প্রিন্ট করে নিই আমার যে যে ক্যারেক্টার দরকার। কালার প্রিন্ট করার পরে টেপ লাগিয়ে নেই এবং আমি সাইজ অনুযায়ী কেটে নিই। এতে আমাদের ওয়াটারপ্রুফ টপার একদম রেডি হয়ে যায়। ছোট ছোট স্প্রিঙ্কেলস দিয়ে আমি এটাকে আরেকটু ডিটেইলড করে নিচ্ছি। আমাদের রবলক্স থিম বার্থডে কেক একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।